অন্য সরকারের চেয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের বেশি ম্যান্ডেট আছে বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রবিবার রাজধানীতে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন প্রেস সচিব। নির্বাচনে বিদেশিদের কোনো চাপ নেই জানিয়ে তিনি বলেন, যথাসময়ে বিচার, সংস্কার ও নির্বাচন হবে। শফিকুল বলেন, বিগত সময়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে কাজ করতে দেয়া হয়নি, যে কারণে ক্ষতিকর নীতি প্রণয়ন করা হয়। এছাড়া বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব করতে হলে শক্তিশালী সমুদ্র বন্দর দরকার উল্লেখ করে প্রেস সচিব আরও বলেন, চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের করতে কাজ করছে সরকার। শফিকুল আলম বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য কেউ কাজ করেনি। বিশেষ কোনো গোষ্ঠীকে সুবিধা না দিতে বিদেশি বিশেষজ্ঞ দিয়ে এই খাত পুনর্গঠন করা হবে বলেও জানান তিনি। অন্য যে কোনো গভর্নমেন্টের মধ্যেই এই গভর্নমেন্টের ম্যান্ডেট তো রিফর্মের মধ্যে তো এগুলো সবই পড়ে। আপনি ইকোনমিক রিফর্ম করবেন, চিটাগাং পোর্টকে এড়িয়ে আপনি রিফর্ম করতে পারবেন না, বিকজ আপনার জব তৈরি করতে হয় এবং এই জব তৈরিটা চিটাগাং পোর্টের এফিসিয়েন্সির সাথে জড়িত। এখন আপনি দেখতেছেন আপনাকে কিভাবে জড়িত, আপনি এটা পুরো পৃথিবীতে এটা হয়েছে। এমন কোনো দেশ নাই যারাই ইকোনমিক্যালি প্রসপার করছে যার একটা দুইটা বা 10-15টা পোর্ট বিদেশিরা এসে ম্যানেজ করে না, সেটা একটা উন্নত দেশই হোক আর একটা ডেভেলপিং দেশই হোক না কেন। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ আবারও বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বৈঠকে অংশ নিয়ে বিএনপি, জামায়াত এবং এনসিপি বাদ রেখে নিবন্ধিত বাকি রাজনৈতিক দলের নেতারা সন্ধ্যায় এই বৈঠকে অংশ নেবেন। এর আগে শনিবার সন্ধ্যায় বিএনপি, জামায়াত এবং এনসিপির সাথে আলোচনা করেন ডক্টর ইউনূস। সেখানে সবাই যার যার দলীয় মতামত তুলে ধরেন। বৈঠকে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে, অন্যদিকে জামায়াতও চেয়েছে সংস্কার ও নির্বাচনের রূপরেখা। আর শেখ হাসিনার আমলে হওয়া সব নির্বাচন অবৈধ ঘোষণার পাশাপাশি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানায় এনসিপি। এর আগে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা নিয়ে বৃহস্পতিবারই প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানান জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। জাতীয় সনদ তৈরিতে রাজনৈতিক দল ও সুশীল সমাজের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। জানান, যেসব বিষয় ঐক্যমত্য তৈরি হবে না সেই বিষয় প্রকাশ করা হবে। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সুশীল সমাজের আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আলী রিয়াজ বলেন, নাগরিক সমাজের অংশগ্রহণ ছাড়া সংস্কারের অগ্রগতির সুযোগ নেই, তাই ঐক্যমত্য তৈরিতে তাদের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। বলেন, প্রথম পর্যায়ে 33টি রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে কমিশনের, সেখানে অনেক বিষয়ে ঐক্যমত্য তৈরিও হয়েছে। এ সময় দ্বিতীয় পর্যায়ে আরও বিস্তর আলোচনা হবে বলে জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি। দর্শক, এই মুহূর্তে আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যেতে চাই। সেখানে কথা বলছেন গণমাধ্যম কর্মীদের সামনে চিফ প্রসিকিউটর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি। আমি চিফ প্রসিকিউটর হিসেবে আমার টিমের প্রতি এবং তদন্ত সংস্থা সকলের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের এই পরিশ্রম এবং তাদের এই ত্যাগের জন্য। আমরা যে মামলাটিতে আজকে ফরমাল চার্জ দাখিল করে যেটার ভিত্তিতে আদালত অপরাধ বিচারার্থে আমলে গ্রহণ করেছেন, সেটি হচ্ছে জুলাই 5ই আগস্টে রাজধানীর চানখার পুল এলাকায় 6 জন তরুণকে যারা মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসাবে ঢাকা শহরে প্রবেশ করে তারা এই জুলাই বিপ্লবকে সফল করার জন্য এসেছিলেন, তাদেরকে খুব কাছ থেকে চাইনিজ রাইফেলের গুলির মাধ্যমে পুলিশ হত্যা করেছে। আজকে যাদের বিরুদ্ধে বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে তারা হচ্ছেন ঢাকা মহানগরীর ডিএমপির যে সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা 8 জনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। কারণ হলো এই ঘটনার সাথে যারা যারা সম্পৃক্ত তাদেরকে আমরা এখানে আসামি করেছি। এই ঘটনায় অনেক পুলিশ হয়তো জড়িত ছিল, সবাইকে কিন্তু আমরা আসামি শ্রেণীভুক্ত করি নাই। এটার যুক্তি হচ্ছে যে যারা সরাসরি চাইনিজ রাইফেল ব্যবহার করে মানুষকে হত্যা করেছে, ভিডিও ফুটেজে যাদেরকে আইডেন্টিফাই করা গেছে তাদেরকে আমরা বিচারের জন্য সোপর্দ করেছি। পাশাপাশি তাদের যারা সুপিরিয়র কমান্ডার ছিল, অর্থাৎ ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার হাবিবুর রহমান, সুদীপ কুমার এবং ইমরুল, এই সমস্ত যারা সরাসরি নির্দেশ দিয়ে মানুষকে হত্যা করেছিলেন, যারা উপস্থিত থেকে নির্দেশনা দিয়েছেন, যারা পাশে থেকে ফ্যাসিলিটেট করেছেন, এই সমস্ত লোকদেরকে আমরা বিচারের জন্য আজকে সোপর্দ করেছি। এই মামলাতে
বিভিন্ন ডকুমেন্ট আমরা দাখিল করেছি। শেখ হাসিনার পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল লিথাল ওয়েপন ব্যবহারের, সেই ভয়েস শেখ হাসিনা বিভিন্ন ব্যক্তির সাথে কনভারসেশনের মাধ্যমে যে শক্তি প্রয়োগ, লিথাল ওয়েপন ব্যবহার করে বিক্ষোভকারীদেরকে হত্যা করার যে নির্দেশ দিয়েছিলেন, সেগুলো আমরা এখানে দাখিল করেছি। কিন্তু তাকে এই মামলাতে সরাসরি আসামি করা হয়নি, কারণ তার বিরুদ্ধে সেপারেটভাবে চার্জশিট দাখিল হয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে আলাদাভাবেই আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফর্মাল চার্জ দাখিল করা হবে। এটা ছিল আজকের প্রসিডিংস। এর বাইরে শেখ হাসিনা এবং শাকিল আহমেদ নামে আওয়ামী লীগের গাইবান্ধার যে নেতা, যাদের মধ্যে টেলিফোন কনভারসেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে সমস্ত এই জুলাই বিপ্লবের যারা মামলা করেছেন, যারা মামলার বাদী হয়েছেন, সাক্ষী হয়েছেন, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং তাদেরকে হত্যা করার যে নির্দেশনা দিয়েছিলেন, সেই টেলিফোনিক কনভারসেশনটা ভিত্তিতে একটা কন্টেম্পট প্রসিডিংস তার বিরুদ্ধে ড্র হয়েছিল। আজকে সেই কন্টেম্পট প্রসিডিংসেরও ফার্দার শুনানি ছিল। সেটা শুনানি অন্তে আগামী ৩রা জুন এটার পরবর্তী আদেশের জন্য ধার্য করা হয়েছে। যে কন্টেম্পট প্রসিডিংসে সাধারণত নোটিশ জারি হওয়ার পরে পত্রিকাতে বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু স্বচ্ছতার স্বার্থে, আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করার স্বার্থে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারেন, সে কারণেই এই আসামিদেরকে কন্টেম্পট প্রসিডিংসে হাজির হওয়ার ব্যাপারে পত্রপত্রিকায়, দুটো বহুল প্রচালিত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ যেটা দিয়েছেন, সেটা নোটিফিকেশন আকারে পত্রিকায় ছাপার নির্দেশ দিয়েছেন। সেটাও আগামী ৩ তারিখে ফার্দার আদেশের জন্য আসবে এবং সেদিন যদি তারা হাজির না হন, তাদের আইনজীবীর মাধ্যমেও যদি জবাব না দেন, তাহলে আদালত এই ব্যাপারে পরবর্তী আদেশ প্রদান করবে। আপনি জুলাই আগস্টের গণহত্যা নিয়ে কিছু কথা বলতেন এবং আওয়ামী লীগের সামগ্রিক যে ১৬ বছরের নৃশংসতার ইতিহাস, সেটা তুলে ধরেছেন। কী বলতে চেয়েছিলেন? আমরা যেটা বলেছি, আওয়ামী লীগের জন্ম থেকে শুরু করে যতদিন তারা বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিলেন, তাদের পুরো কর্মকাণ্ডের পেছনের ইতিহাসটা তুলে ধরা হয়েছে। প্রথম শাসন আমলে অর্থাৎ ৭১ সালের পরবর্তী ৭২ থেকে ৭৫ সময় পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশে যে কর্মকাণ্ডগুলো করেছে, গণতন্ত্রকে হত্যা করা, একদলীয় শাসন কায়েম করা, নির্বাচন ব্যবস্থাকে সেই সময় ৭২-৭৩ সালের নির্বাচন ব্যবস্থাকে কীভাবে ধ্বংস করেছিল, কীভাবে ৩০,০০০ জাসদ কর্মীকে রক্ষী বাহিনী গঠনের মাধ্যমে হত্যা করা হয়েছিল, সেই সময়ে মুজিব বাহিনী, রক্ষী বাহিনী কীভাবে একটা আতঙ্কে পরিণত হয়েছিল, এই ইতিহাস আমরা তুলে ধরেছি। দ্বিতীয় পর্যায়ে এসে ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত সময়ে আওয়ামী লীগ কীভাবে ক্রমান্বয়ে একটার পর একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করা, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা, অর্থ ব্যবস্থাকে ধ্বংস করা, দুর্নীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া, গুম খুনকে একটা কালচারে পরিণত করা, মানুষের ভয়েসকে কিভাবে সাইলেন্ট করে দেওয়া যায়, সেটার জন্য গুম খুন, ডিজিটাল নিরাপত্তা আইনকে কিভাবে ব্যবহার করা হয়েছে, প্রতিরক্ষার দিক থেকে বাংলাদেশে ধ্বংস করার জন্য পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীর চৌকস অফিসারদেরকে হত্যা করা এবং প্রতিরক্ষা বাহিনীর মেরুদণ্ডকে ভেঙে দেয়া, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী লোকেরা যাতে ভয়েস রেজ করতে না পারে, শাপলা চত্বরের গণহত্যার মাধ্যমে তাদেরকে সাইলেন্ট করেছে। এইভাবে এই পেছনের পটভূমিকাটা তুলে আনা হয়েছে এই মামলাতে, কারণ এই মামলায় এই পটভূমিটা অসম্ভব রেলেভেন্ট এবং গুরুত্বপূর্ণ। এরপরে জুলাই আগস্টের পুরো পটভূমিটা তুলে ধরা হয়েছে, কিভাবে কোটা বিরোধী আন্দোলনটা শুরু হয়েছিল, কোটা বিরোধীর থেকে কিভাবে বৈষম্য বিরোধী আন্দোলনে এটা রূপান্তর ঘটলো এবং বৈষম্য বিরোধী আন্দোলনের উপরে সরকার কী ধরনের দমনপীড়ন চালিয়ে এই সিভিলিয়ান একটা পপুলেশনকে পারসিকিউশনের মাধ্যমে, মার্ডারের মাধ্যমে এবং অন্যান্য পদ্ধতিতে নির্যাতনের মাধ্যমে, আক্রমণের মাধ্যমে কিভাবে এটাকে একটা গণহত্যায় পরিণত করা হলো। জেনোসাইডের সংজ্ঞায় গণহত্যা না, বাংলাদেশের প্রচলিত বাংলা ভাষায় গণহত্যা বলতে যা বোঝায়, সেই গণহত্যার মাধ্যমে এই ছাত্র জনতাকে যেভাবে নির্মূল করার চেষ্টা করা হয়েছে, যেভাবে আক্রমণ করা হয়েছে, সেই পটভূমি আমরা তুলে এনেছি এবং সেটার পেছনে দল হিসাবে আওয়ামী লীগ, জোট হিসেবে 14 দল, অঙ্গ সংগঠন হিসেবে আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ এবং অন্যান্য সংগঠনসমূহের কথা আমরা তুলে এনেছি। রাষ্ট্রীয় বাহিনী হিসাবে পুলিশ, বিজিবি এবং র্যাব এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাসমূহ তারা কে কীভাবে এখানে ভূমিকা পালন করেছে, তাদের কি দায়, সেগুলোর কথা এখানে তুলে আনা হয়েছে। প্রমাণ হিসাবে ডিজিটাল যত এভিডেন্স আছে, ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ, ডকুমেন্টারি এভিডেন্স, জাতীয় আন্তর্জাতিক সংস্থার বিভিন্ন ডকুমেন্টারি রিপোর্ট, সব কিছু এবং যারা প্রত্যক্ষদর্শী, যারা ভিকটিম, তাদের বক্তব্য, তাদের জবানবন্দি, তাদের শরীর থেকে রক্ষিত বুলেট, সব কিছুকেই আলামত হিসাবে এখানে আনা হয়েছে। অর্থাৎ ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির অভিযোগ প্রমাণ করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে যত প্রমাণ প্রয়োজন এবং যে প্রমাণগুলোর মাধ্যমে
অপরাধীদের অপরাধ প্রমাণ করতে যত স্ট্যান্ডার্ড দিয়ে বিচার করা হোক, যাতে কোনো স্ট্যান্ডার্ডেই এই বিচারটি ফেইল না করে, সেই মানের এভিডেন্স আমরা আদালতে দাখিল করেছি। আনুষ্ঠানিক বিচার। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছিলাম। সেখানে চিফ প্রসিকিউটর কথা বলছিলেন গণমাধ্যম কর্মীদের সামনে। এর আগে রাজধানীর চাংখারপুলের 6 শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়েছে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধে এটি প্রথম কোনো মামলা আনুষ্ঠানিক অভিযোগ। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া। অভিযোগ আমলে নিয়ে ডিএমপির সাবেক কমিশনারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। রবিবার সকালে প্রসিকিউশনের পক্ষে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এই অভিযোগ জমা দেওয়া হয়। এই মামলা শুনানির জন্য 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে গত 20 এপ্রিল এই মামলার তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কাছে জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ছাড়াও অন্য আসামিরা হলেন সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, এডিসি শাহ আলম, আক্তারুল ইসলাম ও এসি ইমরুল সহ 7 জন। এর মধ্যে 4 জন পলাতক। এদিকে আশুলিয়া 6 লাশ পোড়ানোর মামলায় এরই মধ্যে তদন্ত শেষ করতে প্রসিকিউশনকে 4 সপ্তাহ সময় দিয়েছে ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি আগামী 24 জুন। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে চাংখারপুলে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সেই তদন্ত প্রতিবেদন এবং তদন্ত প্রতিবেদনের সাক্ষ্যে জমাকৃত তথ্য উপাত্ত পর্যালোচনা করে বিজ্ঞ চিফ প্রসিকিউটর আজকে ট্রাইব্যুনালে প্রথম ফরমাল চার্জ দাখিল করলেন। এই ফরমাল চার্জ দাখিলের পরে এটি ট্রাইব্যুনালে শুনানির জন্য উপস্থাপন করা হবে। ট্রাইব্যুনাল আইন অনুযায়ী যথাযথ আদেশ প্রদান করবে। অন্য এজেন্ডা বাস্তবায়নে চলমান রাজনৈতিক সংকট তৈরি করছে কয়েকজন উপদেষ্টা, এমন মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নজরুলের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এ মন্তব্য করেন তিনি। নিজেদের অর্পিত দায়িত্ব বাদ দিয়ে উপদেষ্টাদের এমন কাজ জনগণ মেনে নেবে না বলেও জানান রুহুল কবির রিজভী। জুলাই গণঅভ্যুত্থান সহ জাতীয় সব আন্দোলন ও সংগ্রামের অনুপ্রেরণা কবি নজরুলের কাছ থেকে পাওয়া বলে মন্তব্য করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কবির সমাধিস্থলে ফুল হাতে ভিড় করেন ভক্ত অনুরাগী, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা। স্বৈরাচারের পতন হলো, ফ্যাসিস্ট যখন পালিয়ে গেল, তখন ডক্টর ইউনূসকে তো আমরা সবাই সমর্থন জানিয়েছি। কিন্তু এই সরকারের ভেতর থেকে যদি পার্টিজন দলমন্যতার আমরা যদি আভাস খুঁজে পাই, বৈশিষ্ট্য খুঁজে পাই, তো সেখানে তো আমাদের প্রতিবাদ করতেই হবে। কেন কুমিল্লার উপদেষ্টা, আমরা নিজে, শুধু আমরা না, আপনি এলাকায় আপনি শুনবেন যে মুরাদনগর হচ্ছে সেই উপদেষ্টার বাড়ি, এবং তিনি এসপিকে ডেকে বলছেন যে এখানে বিএনপির লোকজন গ্রেপ্তার করার জন্য দাঁড়াতে না পারে। তো তাহলে তো শেখ হাসিনার আমলেরই পুনরাবৃত্তি হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমরা সচিবালয়ে যেতে চাই। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলছেন গণমাধ্যম কর্মীদের সামনে। আমরা যুক্ত হচ্ছি সেখানে। আচ্ছা, আরেকটা হলো বর্জ্য ব্যবস্থাপনা। আমরা বলছি যত তাড়াতাড়ি সম্ভব, যেহেতু এখানে বর্জ্যটা হলো, যেহেতু কোরবানি কিন্তু 3 দিন হতে পারে, বা প্রথম দিনে প্রায় 90-95% হয়ে যায়, পরে আরো পরের দিন আবার কিছু কিছু হয়, এরপর আবার আছে 2-1 কিছু কিছু করে। এই বর্জ্যগুলি যেন যত তাড়াতাড়ি সম্ভব, তো প্রশাসক মহোদয়রা আমাদের আশ্বাস করছেন যে তারা 12 ঘন্টার ভিতরে মোটামুটি এটা ক্লিন করে পারবে। এবং এটা যদি করা যায়, এবং এই জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে। এই জন্য আমি প্রশাসক মহোদয়কে ধন্যবাদ দিই। তো অ্যাডভান্স দিয়ে দিলাম, আর যদি করার পরে আরেকবার 2বার দিবে। আরেকটা হলো ট্রাফিক। এটা শুধু ঢাকার ট্রাফিক না, বরঞ্চ ইসের সময় ঢাকা ট্রাফিকের অবস্থা একটু ভালো হয়, বাট এই যারা ওই বিভিন্ন গন্তব্যস্থলে দূরে যায়, ওই ট্রাফিকটা একটু ঝামেলাতে হয়। আর এবার দেখতে আরো বেশি হওয়ার দেখতে যে একদিকটা হলো যাবে, আরেক দিক দিয়ে আবার গরুর আসবে। অন্যান্য সময় বাসটা নামাই দিয়ে দৌড়ে তাড়াতাড়ি দেন, এবার কিন্তু হবে না। এই জন্য ট্রাফিকটা ভালো থাকে, এই জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আরেকটা তো ছুটিতে যেসব লোকজন চলে যায়, সেগুলো কিন্তু একটা ঢাকা শহরের একটা ভালো থাকে, এই জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আরেকটা তো
ছুটিতে যেসব লোকজন চলে যায় সেরকম কিন্তু একটা ঢাকা শহরের একটা নিরাপত্তারও একটা কিন্তু দেখা দেয়, যদি অনেকে বাড়িটা করে তালা দিয়ে চলে গেল। এই জন্য তো আমাদের বাহিনীগুলি তো সজাগ থাকবেই, প্লাস আমরা প্রশাসক মহোদয়কে অনুরোধ করছি জনগণ অনেক সময় ইলেকট্রিসিটি ঝামেলা হইতে পারে, আগুন ঠাগুনের এইগুলোর দিকে একটু খেয়াল রাখার জন্য আমাদের আলোচনা মেইন হলো অনেক সময় আছে ইলেকট্রিসিটি ঝামেলা হইতে পারে, আগুন ঠাগুনের এইগুলোর দিকে একটু খেয়াল রাখার জন্য আমাদের আলোচনা মেইন বিষয়গুলি এটাই ছিল। এখন আমি প্রশাসক মহোদয়ের অনুরোধ করবো। আমরা এতক্ষণ সরাসরি সচিবালয়ে যুক্ত ছিলাম, স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলছিলেন। চট্টগ্রামের ৯ উপজেলার জনগণকে ঐক্যবদ্ধ করতে পথসভা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রবিবার সকালে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসান আবদুল্লাহ চট্টগ্রামের কর্ণফুলীর মাইলস্টেক থেকে এই পথসভা শুরু করেন। এ সময় তার সাথে ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসলিম জারা সহ কেন্দ্রীয় নেতারা। পথসভার সংবিধান বাতিলের দাবি জানিয়ে হাসান আবদুল্লাহ জানান, বহিঃশক্তির কাছে তার ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে, কারো প্রেসক্রিপশনে বাংলাদেশ পরিচালিত হবে না। পরে ফ্যাসিস্ট শক্তি যাতে আর ফিরে না আসতে পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। চট্টগ্রামবাসী, আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি আর এই মুজিববাদী সংবিধান সংসদে দেখতে চান? এই মুজিববাদী সংবিধান দিয়ে বাংলাদেশ পরিচালনা দেখতে চান? আমরা চাই এই মুজিববাদী সংবিধান অবিলম্বে আমাদের বিলুপ করে সংস্কার করে আমাদের বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় এমন ধরনের সংবিধান, গণমানুষের বাংলাদেশের ভূখণ্ডে আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় এমন সংবিধান সেখানে কার্যকর করা হোক। সংস্কার অধ্যাদেশ বাতিল, চেয়ারম্যানের অপসারণ সহ ৪ দফা দাবিতে এবার রবি ও সোমবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা। প্রতিবাদ কর্মসূচি পালনে সকাল থেকে আগারগাঁওয়ে রাজস্ব ভবনে অবস্থান নিয়েছে তারা। এছাড়া নিজ নিজ দপ্তরেও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। সারা দেশের সব ভ্যাট ও কর অফিসে চলছে প্রতিবাদ কর্মসূচি। তবে শুল্ক স্টেশন ও কাস্টমস হাউসগুলোতে কর্মসূচি চলবে বিকেল ৫টা পর্যন্ত। এতে আমদানি রপ্তানি ও রাজস্ব আদায় ব্যবস্থায় বিপর্যয় নেমে আসার আশঙ্কা করছেন কর্মকর্তারা। এদিকে আজও রাজস্ব ভবনে নিজ দপ্তরে আসেননি চেয়ারম্যান আব্দুর রহমান খান। তাকে লাগাতার অসহযোগিতার ঘোষণা দেন কর্মকর্তারা। কালকে থেকে আমরা শুধু যাত্রী সেবা ছাড়া আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি কমপ্লিট কর্মবিরতিতে আমরা যাচ্ছি, যেটা আমরা প্রেস রিলিজের মাধ্যমে প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট করছি। আমাদের দাবি একটাই, সরকার আমাদের বিষয়টাকে আমলে নিয়ে এই যে একটা রেভিনিউ ডিপার্টমেন্ট এই মে জুন মাসে যে শাটডাউনে চলে যাচ্ছে, আমরা অফিসাররা সারা বছর এবং গত কয়েক দশক ধরে অক্লান্ত পরিশ্রম করে আজকে রাজস্ব বোর্ডকে এই পর্যায়ে নিয়ে আসছি। এটা একটা ছেলে খেলা। এই যে কর্মসূচিগুলো হচ্ছে রাষ্ট্রীয় স্বার্থে, কারণ যে অধ্যাদেশ জারি হয়েছে মধ্যরাতে সেটা কিন্তু একটা রাষ্ট্রবিরোধী এবং রাষ্ট্রের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। তারা এনবিআরের কর্মকর্তা কর্মচারীকে তারা দুর্নীতির তকমা দিয়ে তারা এই কালো অধ্যাদেশটা জারি করতে যাচ্ছে। দর্শক, আগারগাঁওয়ে আছেন সহকর্মী রুহুল আমিন, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। রুহুল, এনবিআরের পূর্ণদিবস কর্মবিরতিতে কি প্রভাব পড়েছে রাজস্ব খাতে এবং এই সংকট সমাধানে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? কর্মসূচির বিস্তারিত জানিয়ে রাখি যে এই আজকে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত কর্মবিরতি চলছে কর, ভ্যাট, কাস্টমসের সব দপ্তরে এবং শুল্ক স্টেশনগুলোতে হয়তো বিকেল ৫টার পর কিছু কাজ হবে। এবং এই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু সকাল থেকে রাজস্ব ভবনে অসংখ্য কর্মকর্তা কর্মচারী এসেছেন এবং তারা এখানে নানাভাবে, কেউ বসে, কেউ দাঁড়িয়ে, কেউ স্লোগান দিয়ে, কেউ ব্যানার ফেস্টুন নিয়ে নানাভাবে এই কর্মসূচি পালন করছেন। আপনি যেটি জানতে চেয়েছেন যে এটার আসলে প্রভাব কী পড়ছে, আপনি জানেন যে ব্যবসা বাণিজ্যের অন্যতম
নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। এটি শুধু ব্যবসা বাণিজ্যের নানা রকম সার্টিফিকেশন, করদাতাদের নানা রকম সেবাই দেয় না, বরং এই আমদানি রপ্তানি যে হয়, প্রতিদিন বিপুল পরিমাণে যে পণ্য আমরা বিদেশ থেকে আমদানি করি এবং একই সঙ্গে রপ্তানি করি, সেই কাজগুলোও কিন্তু NBR কাস্টমস কর্মকর্তাদের হাত ধরেই হয়। তো সেই কাজগুলো কিন্তু এখন পুরোপুরি থেমে আছে। আপনি জানেন যে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন লাইভে যে চট্টগ্রাম কাস্টমস হাউসে কিন্তু এক ধরনের স্থবিরতা নেমে এসেছে। হয়তো বিকেল 5টার পর সেখানে কিছু কাজ হবে, কিন্তু কাল থেকে কমপ্লিট শাটডাউন, অর্থাৎ পূর্ণ দিবস কর্মবিরতি। কাল থেকে কোনো দপ্তরে, NBR এর কোনো দপ্তরে কোনো রকম কাজ হবে না, যার একটা অত্যন্ত ক্ষতিকর প্রভাব অর্থনীতিতে পড়বে। আপনি জানেন যে এই সময়ে সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্য অত্যন্ত বেশি থাকে। সাধারণত অর্থ বছরের অন্য সময়গুলোতে যেই পরিমাণ রাজস্ব আদায়ের লক্ষ্য থাকে, এই জুন এবং মে মাসে রাজস্ব আদায়ের লক্ষ্য সাধারণত দ্বিগুণ থাকে। তো এই সময়গুলোতেই যখন এইরকম কর্মবিরতি, পূর্ণ দিবস বা অর্ধ দিবস বা নানা রকম কর্মসূচি কর্মকর্তাদের, সেক্ষেত্রে রাজস্ব আদায়ের ক্ষেত্রে সরকার একটা বড় ধরনের সংকটে পড়বে। আর এই সংকটটা শুধু সরকারের ক্ষেত্রেই নয়, আপনি জানেন যে ব্যবসায়ীদের নানা রকম সেবা প্রতি মুহূর্তে NBR এর প্রয়োজন হয়, এবং বিশেষ করে বন্দরগুলোতে যখন পণ্যজট তৈরি হয় সেগুলো কিন্তু সাপ্লাই চেইনটাকে আঘাত করে, এবং সেখানে পণ্যের খরচ বৃদ্ধি পায়, আমদানি রপ্তানির খরচ বৃদ্ধি পায়, এবং যেটার শেষ ভাগে যেটার প্রভাব পড়ে, পণ্যের দাম বৃদ্ধি পায় এবং ক্রেতারা যার দায়ভার বহন করে। তো এই ধরনের নানা রকম NBR এর এই আন্দোলনের ফলে দেশের অর্থনীতিতে বিভিন্ন রকমের প্রভাব পড়ার ঝুঁকি তৈরি হয়েছে, এবং সেটি পড়ছে গণমাধ্যমে, যেটি উঠে এসেছে এবং আমরা যেটি দেখছি, এবং অর্থনীতিবিদ এবং NBR কর্মকর্তারা যেটি ব্যাখ্যা করছেন। তবে আরেকটি বিষয় আপনি জানতে চাইলেন যে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো নির্দেশনা বা NBR এর এই অচলাবস্থা নিয়ে এখন পর্যন্ত সরকারের বড় কোনো বৈঠক, আলোচনা বা এটাকে নিরসনের উদ্যোগ করা বা NBR কর্মকর্তাদের সঙ্গে তাদেরকে কাজে ফেরানোর উদ্যোগ নেওয়া, সেই ধরনের কোনো আলাপ আলোচনা উদ্যোগ এখন পর্যন্ত আমরা দেখিনি। বৃহস্পতিবার আমরা একটি প্রেস রিলিজ দেখেছিলাম অর্থ মন্ত্রণালয়ের, তবে সেটি প্রত্যাখ্যান করেছেন NBR কর্মকর্তারা, এবং সেটি প্রত্যাখ্যান করে তারা তাদের আন্দোলনটা অব্যাহত রেখেছেন। তারা বলছেন যে 4 দফা দাবি পূরণ হলে তবেই তারা এই আন্দোলনের মাঠ ছাড়বেন এবং তারা কাজে ফিরবেন। আপনি জানেন যে 4টি সুস্পষ্ট দাবিতে তারা আন্দোলন করছেন। প্রথমত, তারা যে সংস্কার অধ্যাদেশটি জারি হয়েছে গত 12 তারিখে। রুহুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা নিশ্চয়ই ফিরবো আবারও NBR এর কর্মকর্তারা যে এই কর্মবিরতি পালন করছেন সে খবর জানবার জন্য। এদিকে জাতীয় রাজস্ব বোর্ড ভেঙে দেওয়ার মাধ্যমে গৃহীত কর সংস্কার অধ্যাদেশ বাতিল সহ 4 দফা দাবিতে চট্টগ্রাম বন্দর সংলগ্ন জাতীয় রাজস্ব ভবনে চলছে কর্মবিরতি। NBR বিলুপ্ত ঘোষণার পর থেকে গত সোমবার থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরের পূর্ণাঙ্গ কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়। দেশের সব অঞ্চলে কর্মবিরতি শুরু করেছেন NBR এর আন্দোলনরত কর্মকর্তারা। চট্টগ্রামে রাজস্ব ভবনে সকাল থেকে কর্মবিরতি শুরু করেন কর্মকর্তা কর্মচারীরা। আন্দোলনরতরা দ্রুত 4 দফা দাবি বাস্তবায়নের দাবি তুলেছেন। সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। এই অধ্যাদেশকে নিবর্তনমূলক ও কালাকানুন আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। রবিবার সকালে দ্বিতীয় দিনের মতো এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন কর্মচারীরা। বন্ধ করে দেওয়া হয়েছে সচিবালয় প্রবেশের প্রধান গেটও। এর আগে গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে এই অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়। আন্দোলনকারীদের অভিযোগ, নতুন আইনের মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তি, এমনকি চাকরি থেকে বরখাস্ত, পদ নামিয়ে দেওয়ার সুযোগ রাখা হয়েছে, যা সংবিধানের সাথে সাংঘর্ষিক উল্লেখ করে তা পুনর্বিবেচনারও দাবি করেন কর্মচারীরা। একদিন অফিসে না আসলে আপনি হুটহাট বিনা নোটিশে আপনি আমার চাকরি খেয়ে ফেলবেন, এটা কোন ধরনের আইন হইতে পারে? সবার ক্ষেত্রে যদি আপনারা এই আইনটা পাশ করেন, তাহলে প্রাইভেট চাকরি আর আমাদের চাকরির মধ্যে পার্থক্যটা রইল কি? কিছু কুচক্রী মহল একটা হঠাৎ করে একটা আইন তৈরি করে আমাদেরকে বেকায়দায় ফেলানোর চেষ্টা করছে। আমাদের বিভিন্ন ফাঁদে ফেলাবে, আমরা যদি ওদের রুলস পাবে না চলি, আমাদের যে কোনো সময় চাকরি খেয়ে নিবে। কেমন একটা দেশে বাস করি? উপদেষ্টা কমিটিতে পাশ হয়ে গেছে, খসড়া অনুমোদন হয়েছে, এখন তারা বলছেন আমরা কিছুই জানি না। আমরা 1 ঘন্টায় আন্দোলন প্রত্যাহার করে চলে যাব যদি উনি ঘোষণা দেয় এই আইন হবে না।
চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া ও প্রাইভেটাইজেশনের সিদ্ধান্তের প্রতিবাদে বন্দর ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করছেন জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে বক্তারা বলেন, স্বয়ংসম্পূর্ণ ও লাভজনক একটি বন্দর বিদেশের হাতে তুলে দেওয়া বন্দরের শ্রমিক কর্মচারীরা মেনে নেবে না। প্রবেশ চক্রবর্তীর প্রতিবেদন। রোববার সকাল 10টা থেকে চট্টগ্রাম বন্দর ভবনের সামনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বন্দর শাখার নেতাকর্মীরা। কর্মসূচিতে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরের এনসিটি একটি আধুনিক স্বয়ংসম্পূর্ণ ও লাভজনক টার্মিনাল। এটি বিদেশিদের হাতে তুলে দেওয়া বন্দরের শ্রমিক কর্মচারীরা মেনে নেবে না। আমাদের কর্মচারী দ্বারাই এসিসিটি এনসিটি পরিচালিত হোক। প্রাইভেটাইজেশন থেকে যদি সরকার ফেরত না আসে, বন্দর ফেরত না আসে, আগামীকাল বন্দরের সকল গেটে সকল জেডি গেট আমরা অবস্থান করব। বন্দর বেসরকারীকরণের প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়ে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরের সিসিটি ও এনসিটি কোনো দেশি বা বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দিলে তা শ্রমিকরা প্রতিহত করবে। ওই এনসিটিতে এখন আমাদের ট্রাফিক আছে, সিকিউরিটি আছে, আমাদের ইকুইপমেন্ট আছে। ওই ইকুইপমেন্ট চাইলে আমরা হ্যান্ডেল করতে পারবো। এটা নিয়ে আমাদের কোনো ইয়া নাই। বাংলাদেশের সবচেয়ে লাভজনক একটি প্রতিষ্ঠান, এই বন্দরকে কেন বেসরকারীকরণ করতে হবে? সক্ষম বন্দরকে কেন বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে? কর্মসূচিতে নানা প্লেকার্ড নিয়ে অবস্থান নেন নেতাকর্মীরা। তারা সোমবার থেকে বন্দরের ভেতরে জেটিতে সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দেন। যদি সরকার এবং কর্তৃপক্ষ আমাদেরকে এই শাটডাউনের কর্মসূচিতে যেতে বাধ্য করে, তার কোনো দায় দায়িত্ব আমরা বহন করব না। বন্দরে বিদেশি অপারেটর নিয়োগের প্রতিবাদে শনিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এই অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়া হয়। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১৯ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা এসব নারী, পুরুষ ও শিশুদের মুজিবনগর থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। রবিবার ভোরে সীমান্তের কাঁটাতারের গেট খুলে তাদেরকে জোর করে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হয়। আটক হওয়াদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন নারী ও ৯ জন শিশু রয়েছে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ১৯ জনই নীলফামারী ও কুড়িগ্রাম সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দা বলে দাবি করেছে। তবে জাতীয় পরিচয়পত্র না থাকায় পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না। আটককৃতরা জানান, বিভিন্ন সময় অবৈধভাবে তারা ভারতে গেলে পুলিশ তাদের আটক করে বিএসএফ এর কাছে হস্তান্তর করে। পরে রবিবার ভোরে মুজিবনগরে সোনাপুর সীমান্তে কাঁটাতারের বেড়ায় গেট খুলে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়। মুজিবনগর থানাধীন সোনাপুর মাছপাড়া সীমান্ত দিয়ে ১৯ জন বাংলাদেশিদের ছেড়ে দেয়। এদের গন্তব্যে যাওয়ার জন্য কেদারগঞ্জ বাজারে বিআরটিসি বাস কাউন্টারে অবস্থান করার সময় আমরা গোপন সংবাদে জানতে পারি এদেরকে আটক করে থানায় নিয়ে আসি। জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে, আইনগত প্রক্রিয়াধীন। এদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন মহিলা এবং ৯ জন শিশু রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া কসবায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর গুলিতে আহত হয়েছে 2 বাংলাদেশি যুবক। শনিবার মধ্যরাতে খালদা সীমান্তের শ্যামনগর এলাকায় ভারত অংশে তারা গুলিবিদ্ধ হয়। আহতরা হলেন শ্যামপুর এলাকার বাসিন্দা রবিউল ইসলাম ও আজাদ হোসেন। বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়া রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে শনিবার রাত ১:৩০টার দিকে শ্যামপুর এলাকার কয়েকজন যুবক বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারতের অংশে ঢুকে পড়ে। এ সময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে ছড়া গুলি ছোড়ে। এতে 2 জন গুলিবিদ্ধ হন। ভারতীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে তারা কোন সীমান্ত দিয়ে পার হচ্ছিল তা স্পষ্ট করে জানা যায়নি।